তৃতীয় পর্ব নিয়ে আগাথা ক্রিস্টিজ দ্য মাউস ট্র্যাপের গল্প তোমরা শুনছো এবং খুব ইন্টারেস্টিং পর্ব কিন্তু চলছে। আজকে গল্পের তৃতীয় পর্ব। সমস্ত আবহাওয়াটাই যেন তাদের এক ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। স্থানীয় ট্যাক্সিতে চেপে মিসেস বয়েল হাজির হলেন সকালে। তুষার কেটে পথ চলার জন্য এই ট্যাক্সির চাকাগুলোতে এক ধরনের বিশেষ চেন লাগানো রয়েছে। ট্যাক্সি ড্রাইভাররাও রাস্তাঘাটের বিপর্যয় অবস্থার আশঙ্কাজনক বর্ণনা দিল। এই তুষারপথ বন্ধ হবার আপাতত কোনো সম্ভাবনা নেই। প্রকৃতি দেবী যে কবে শান্ত হবেন তা একমাত্র ঈশ্বরই জানেন, গম্ভীর কণ্ঠে ভবিষ্যৎবাণী করে ড্রাইভার। মিসেস বয়েল নিজেও এই বিষাদ বিদুর পারিপার্শ্বিকের মাঝখানে কোনো রকম উজ্জ্বলতা দীপ্তি ফোটাতে পারলেন না। তার আকৃতি বেশ লম্বা চওড়া দশাশয়ী ধরনের, দেখলেই বুকের মধ্যে কেমন যেন গুড়গুড় করে ওঠে। কণ্ঠস্বরটা বেশ চড়া আর কর্কশ। আচার আচরণ অনেকটা পুরুষালী ঢঙের। রীতিমতো দাপটের সঙ্গে আশেপাশের সবকিছুকে দাবিয়ে রাখাই যেন তার সহজাত অভ্যাস। যদি আমি এটা একটা চালু প্রতিষ্ঠান বলে ধারণা না করতাম তাহলে এক্ষুনি আমি এখানে আসতামই না, বেজার কণ্ঠে বলতে শুরু করলেন তিনি। স্বাভাবিকভাবে আমি ভেবে নিয়েছিলাম নিশ্চয়ই এটা খুব সুপ্রতিষ্ঠিত একটা অতিথিশালা, বাট আই ওয়াজ রং। যথারীতি বৈজ্ঞানিক পদ্ধতিতে এই হোটেল পরিচালিত হয়। আপনাকে যে এখানে থাকতেই হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই, ক্ষোভের সুরে বলে জিও। হ্যাঁ হ্যাঁ, সাথে তো অবশ্যই, আমার পছন্দ না হলে থাকতেই বা যাবো কেন আমি এখানে? হোটেলের কি কোনো অভাব আছে এই দুনিয়ায়? আবার মুখ খুলল জিও। আমারও মনে হয় মিসেস বয়েল, আপনার জন্য কোনো ফিরতি ট্যাক্সির ব্যবস্থা করে দিই, তাহলে আপনি বোধহয় স্বস্তি বোধ করবেন। রাস্তাঘাট এখনো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। যদি প্রকৃতি কোনো ভুল বোঝাবুঝি ঘটে থাকে কিছু মনে করবেন না, তবে বেশি দূর গড়াতে দেওয়ার আগেই তার প্রতিকারের চেষ্টা করাই হচ্ছে বাঞ্ছনীয়। একটু থেমে বাকিটা শেষ করলো জিল। এত বেশি আমরা আবেদনপত্র পেয়েছি যে আপনার জন্য নির্দিষ্ট ঘরটা অন্য কাউকে বন্দোবস্ত করে দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া অদূর ভবিষ্যতে আমাদের ঘরের দৈনন্দিন ভাড়াটাও আবার কিছুটা বাড়িয়ে দেব ঠিক করেছি। মিসেস বয়েল জিলের দিকে এক ঝলক ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলেন। সেই দৃষ্টিতে খরতর দহনের দীপ্তি। এখানকার রীতিমতো ভালো করে বুঝে না নিয়েই আমি অন্য কোথাও উঠে যাবার চেষ্টা করছি না, দয়া করে এই কথাটা এখন মনে রাখবে। তবে হ্যাঁ, স্নান ঘরে আমার জন্য একটা বড় সড়ো তোয়ালের কিন্তু ব্যবস্থা রাখতে হবে। রুমালের মতন ছোট সাইজের তোয়ালে দিয়ে কিন্তু আমি গা মুছতে পারবো না। মিসেস বয়েল সামনের দিকে কয়েক পা অগ্রসর হবার পর জিল মলির দিকে তাকিয়ে চোখ মারল। সত্যি জিল, তুমি অদ্ভুত, মলি বলে। চাপা খুশি খুশি কণ্ঠে মলি বলে, যেভাবে তুমি হাল ধরলে ভদ্রমহিলার মুখে আর কোনো কথাটি নেই, একেবারে ফাটা বেলুনের মতো চুপসে গেছে, দেখো না। ঠিক মতো দাওয়াই পড়লে সব ফোঁসফাঁসি ঠান্ডা হয়ে যায়, মন্তব্য করলো জিল। আমি ভাবছি ক্রিস্টোফার রেনকে ভদ্রমহিলা কিভাবে গ্রহণ করবেন। তিনি যে সুনজরে দেখবেন না এ কথা তো বলাই বাহুল্য। জিলের ধারণা যে কত অভ্রান্ত সেদিন বিকেলেই তার প্রমাণ পাওয়া গেল। ভদ্রমহিলা মলিকে ডেকে বললেন, আর ভদ্রলোকের চাল চলন কেমন যেন একটু কিম্ভূত প্রকৃতি। তার রীতিমতো বিরক্তির সুর সহজে কানে বাজে। রুটি বিক্রেতা যখন রুটি দিতে এলো তখন তার চেহারা থেকে মনে হলো যেন কোনো মেরু অভিযাত্রী। আর আগামী 2-4 দিন আমার পক্ষে হয়তো মিসেস বয়েল রুটির মাফিক রুটি ফেরি করা সম্ভব হবে না। চারদিকে রাস্তাঘাট বরফ পড়ে বন্ধ হয়ে গেছে, ঘোষণা করলেন লোকটি যে রুটি বিক্রি করতে এসছে। ভালো চান তো এই বেলায় পরিমাণ মতো পাউরুটি কিনে ভাঁড়ারে রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, মলি মাথা নেড়ে সায় দিলে। এখানকার খালি টিনের অভাব নেই, রাখবার কোনো অসুবিধাই নেই। তুমি বরং কিছু বেশি পরিমাণই দিয়ে যাও। যদি সত্যি সেরকম কিছু হয় তাহলে শুধু ওই পাউরুটি দিয়েই হয়তো আমাদের বোর্ডারদের খেতে দিতে হবে। যাই হোক, দৈনিক খবরের কাগজটা সঙ্গে করে নিয়ে এসেছিল রুটিওয়ালা। কাগজটা টেবিলের উপর রেখে একবার চোখ মেলানো। সবকটি পররাষ্ট্রনীতিতেই সবার আগে প্রাধান্য পেয়েছে। আর আবহাওয়ার খবর প্রথম পাতার নিচে মিসেস লিয়ানের নৃশংস হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিবরণ। কাগজের পাতায় যদিও ছবিটা ভালো করে ফুটে ওঠেনি, কেমন যেন অস্পষ্ট, সেই দিকে মলি অস্পষ্টভাবে তাকিয়েছিল। এমন সময় পিছন থেকে ক্রিস্টোফার রেনের ডাকে চেতনা ফিরে হলো।
ছবি দেখে মনে হলো নিম্ন শ্রেণীর অসৎ চরিত্রের কোনো মহিলা, তাই নয় কি? এইসব মহিলার এইসব পাড়াগুলো হচ্ছে খুব নোংরা। এই হত্যাকাণ্ডের পিছনে কিছু নিশ্চয়ই তত্ত্ব আছে, কিন্তু এমন কিছু ইম্পর্টেন্ট নয় বলে আমার মনে হয়। বিরক্তি সহকারে নাক কুচকে মিসেস বয়েল বললেন, মেয়েটা যে তার যোগ্য শাস্তি পেয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মিস্টার রেন বেশ আগ্রহের সুরে কথা বললে মহিলার দিকে তাকালেন, পরে বললেন, তাহলে আপনার কি মনে হয় এটা কোনো অন্যরকম ঘটনা? মহিলা উত্তর দিলেন, সে বিষয়ে আমি কোনো উত্তর বা ইঙ্গিত করিনি কিন্তু মিস্টার রেন। তিনি বললেন, কিন্তু মেয়েটাকে তো গলা টিপেই মারা হয়েছে, তাই নয় কি? আমি ভাবছি ভদ্রলোক তার দীর্ঘ সাদা হাত দুটো সামনে মেনে ধরে বললেন, কাউকে গলা টিপে খুন করার সময় হত্যাকারীর মনের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলুন তো? তাই নাকি মিস্টার রেইন? বলে ওঠেন মিসেস বয়েল। ক্রিস্টোফার রেইন ভদ্রমহিলার দিকে দুপা এগিয়ে গিয়ে বলেন, আচ্ছা মিসেস বয়েল, আপনাকে কেউ যদি খুন করে তাহলে আপনার মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে বলুন তো? মিসেস বয়েল এবার, তাই নাকি মিস্টার রেন, আপনি তো খুব। মলি এবার বাকি অংশটুকু খবরের কাগজ থেকে পড়লেন। এই ব্যাপারে জোর জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ কর্তৃপক্ষ যে ব্যক্তির সন্ধান করছে তার গায়ে কালো ওভারকোট, মাথায় হামবার্গ টুপি, উচ্চতা মাঝারি, গলায় একটা পশমের মাফলার জড়ানো। রেন মন্তব্য করে, প্রকৃতপক্ষে চেহারার বর্ণনা শুনে মনে হচ্ছে লোকটাকে দেখতে আর 5 জন সাধারণ মানুষের মতোই। মলি মাথা নেড়ে বলে, হ্যাঁ, সাধারণ যে কোনো লোকের চেহারার সঙ্গে এই বর্ণনা তো অবিকলই মিলে যায়। ইন্সপেক্টর পারমিন্টার স্কটল্যান্ড ইয়ার্ডে তার নিজের ঘরে বসেছিলেন। সামনে চেয়ারে বসে ডিটেকটিভ সার্জেন্ট কেন। পারমিন্টার বলেন, আমি ওই শ্রমিক দুজনকে ডেকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। হ্যাঁ স্যার, আমি পাঠাচ্ছি। এমন সময় দুজন শ্রমিক ঘরে এসে প্রবেশ করে। তাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন, চোখে মুখে একটা ইতস্তত ভাব। পারমিন্টার দুজনকে আপাদ মস্তক দেখলেন। লোকের মনে আস্থা ফিরিয়ে আনতে তিনি অসাধারণ দক্ষতা অর্জন করেছেন। মৃদু সুরে উনি বললেন, তাহলে তোমাদের বিশ্বাস ওই মিসেস লিয়েনের হত্যাকাণ্ডের ব্যাপারে তোমরা কিছু প্রয়োজনীয় খবরাখবর দিতে পারবে, কিছু ইনফরমেশন বলো। শ্রমিক দুজন চেয়ারে বসে এবার বলেন, হ্যাঁ স্যার, যা বলেছেন, গাছপাতা সব এখন তো ঠান্ডায় সব জমে যাচ্ছে। আচ্ছা, এখন কাজের কথা বলো, তোমরা কে কি দেখেছো বলো। শ্রমিক দুজন এবার কিছুটা ইতস্তত করে বলে, ঘটনার যথাযথ বর্ণনা দেয়া তাদের কাছে ছিল এক যেন দুঃসাধ্য ব্যাপার। মোটা সোটা লোকটা সঙ্গীকে বলল, তুমি না বলো না জো। অল্প কিছু জো বলল, না মানে আসল ব্যাপারটা হচ্ছে তখন আমাদের কাছে কোনো দেশলাই ছিল না। কেন, তোমরা কোথায় ছিলে? আমরা জার্মান স্ট্রিটে রাস্তার ধারে গ্যাস সরবরাহের ওই পাইপ মেরামত করছিলাম। ওকে, তারপর তোমাদের কাছে তখন কোনো দেশলাই ছিল না? না স্যার, আর যখন আমার দেশলাইটটা ফুরিয়ে গেছিল বিলের লাইটারটাও তখন জ্বলছিল না। সেই জন্য একজন পথচারী ভদ্রলোককে ডেকে তার কাছে দেশলাই আছে কিনা জানতে চাইলাম। তখন তাকে দেখে বিশেষ আমাদের কিছুই মনে হয়নি স্যার, নিহাত একজন সাধারণ ভদ্রলোক। তারপর তিনি পকেট থেকে দেশলাই বার করে এগিয়ে দিলেন, কিন্তু মুখে একটা কোনো কথা বলেননি। বিলি ভদ্রতার খাতিরে বলল, কি ঠান্ডা বলুন তো, হাত পা যেন সব অসাড় হয়ে যাচ্ছে। তা বটে, ছোট্ট করে জবাব দিলেন তিনি। তার কণ্ঠস্বরে কিনা যেন রুক্ষস্বর, মনে হলো যেন বুকে সর্দি বসে ঘর ঘর করছে। অগ্রিম ধন্যবাদ জানিয়ে ভদ্রলোককে দেশলাইটা ফেরত দিলাম, আর তখনই আমার নজরে পড়লো তার পকেট থেকে কি যেন একটা মাটিতে পড়ে গেছে। কিন্তু তাকে সে বিষয়ে কিছু বলবার আগেই উনি দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে গেছেন। তবু আমি পিছন পিছন একবার ডাকাডাকি করলাম, তবে তিনি যে বাঁ দিকে মোড় ঘুরিয়ে চোখের বাইরে চলে গেলেন। তাই না বিল? বিল বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, একদম তাড়া খাওয়ার খরগোশের মতন যেন উনি দৌড়াচ্ছিলেন। একটু থেমে আবার বললেন, তিনি যখন ওই হ্যারো রোডে ধরে যাচ্ছিলেন এবং খুব দ্রুত গতিতে হাঁটছিলেন, পিছন থেকে দৌড়ে গিয়ে তার নাগাল পাওয়াই খুব অসম্ভব মনে হলো। তাছাড়া ভাবলাম মানি ব্যাগ বা ওই জাতীয় কিছু নয়, হয়তো সামান্য একটা নোট বই মাত্র। এটা তো কোনো বিশেষ কাজে নয়। যাই হোক, ভদ্রলোকের চাল চলন যেন কেমন একটা অন্যরকম ঠিক ছিল। টুপিটা চোখের কোল অব্দি নামানো, ওভারকোটের বোতামগুলো আটা ছিল, ওই সিনেমার ঠক জোচ্চর যেমন চেহারা হয়, অনেকটা সেই রকম, বুঝলেন স্যার? এই সম্বন্ধে বিলের কাছে তখন কি একটা যেন মন্তব্য করেছিলাম।
হ্যাঁ, মনে আছে মনে আছে। যাই হোক, দারুণ ঠান্ডা ছিল স্যার। সেই জন্য বিলকে বললাম, এই নোট বইটা খুলে দেখ তো কোনো দরকারি কাগজপত্র আছে কিনা। কিন্তু দু একটা ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া গেল না স্যার। তার মধ্যে একটা ছিল ওই 74 নাম্বার কার্লভার স্ট্রিট, আর একটা কোনো হতচ্ছাড়া ওই ম্যানার হাউসের। মুখ বেঁকিয়ে বিল উত্তোলন করলো। বুকের উপর এবার জো একটা আস্থা ফিরে পেয়েছে, কণ্ঠস্বরে এবার দৃঢ়তা ফিরে এসেছে। সে বলল, ওই 74 নম্বর কার্লভার স্ট্রিটের ঠিকানাটা পড়ে আমি বিলকে শোনালাম। যে রাস্তায় আমরা কাজ করছিলাম সেখান থেকে জায়গাটা বেশি দূরে নয়। তখন বললাম, ফেরবার পথে ওই বাড়িতেই না হয় একবার খোঁজ নেওয়া যাক। পাতা উল্টে দেখা গেল ভেতরের এক জায়গায় কি একটা লেখা আছে মজার কথা। বিল আমার হাত থেকে নোট বইটা কেড়ে নিয়ে চেঁচিয়ে পড়তে থাকলো সেই জায়গাটা। ছেলে ভুলানো একটা ছড়ার লাইন, 3টে ইঁদুর অন্ধ। নিশ্চয় তামাশা করেই কেউ লিখে গিয়েছে। এবং ঠিক সেই সময়, হ্যাঁ স্যার, ঠিক সেই সময় একটা গোলমাল, একটা চেঁচামেচি আমাদের কানে এলো। একজন স্ত্রীলোক খুন খুন বলে চিৎকার করছিল। চিৎকারটা আমাদের কাছ থেকে খুব একটা দূরে ছিল না, কয়েকটা রাস্তার পরেই। স্যার, আপনার ফোনটা বাজছিল। ইটস ওকে, নো প্রবলেম, আপনারা বলতে থাকুন, ইন্সপেক্টর বলেন। জো কিছুক্ষণের জন্য চুপ করলো। তারপরে সে বলে ওঠে, যাই হোক স্যার, আমি তখন বিলকে ব্যাপারটা একটু খোঁজ আনতে পাঠালাম। অল্প পরে ও ফিরে এসে খোঁজ দিল যে কিছু দূরে একটা বাড়ির সামনে অনেক লোকের ভিড় জমে গেছে। কয়েকজন পুলিশও সেখানে দাঁড়িয়ে গেছে। সেই ফ্ল্যাট বাড়ির একজন ভাড়াটে মহিলা নাকি খুন হয়েছে। বাড়ির কর্ত্রী ঘটনাটা জানতে পারেন সর্বপ্রথম, তিনিই লোক জোগাড় করলেন। বিলকে আমি প্রশ্ন করলাম, তখন খুনটা কোন রাস্তায় হয়েছে জো? তখন বলল, কার্লভার স্ট্রিটে। তবে বাড়ির নম্বরটাও দেখে আসতে তখন ভুলে গিয়েছে। যাই হোক, জো আবার বলতে শুরু করে, আমাদের নিশ্চিত হওয়া দরকার ছিল। ডিউটি শেষ করার পর বাসায় ফেরার পথে ওদিকটা তখন ঘুরে গিয়ে দেখলাম ওটা তো ওই 74 নাম্বার কার্লভার স্ট্রিট। যাই হোক, ভেরি গুড জো আর বিল, তোমরা যে বুদ্ধি করে আজকে নোট বইটাও আমার জন্য নিয়ে এসছো তার জন্য অনেক ধন্যবাদ। পেশাদারি দক্ষতা সহকারে তিনি দুজনকে খুঁটিয়ে বললেন। স্থান এবং কালের সম্বন্ধেও অবহিত হলেন সবকিছু। কেবল পাত্রর বিবরণ সম্বন্ধে তিনি তাদের কাছ থেকে বিশেষ কিছু আদায় করতে পারলেন না। একই, সবাই তার একই ডিসক্রিপশন দিচ্ছে। চোখ পর্যন্ত নামানো টুপি, ওভার কোটের বোতামগুলো আটা, থুতনি পর্যন্ত মাফলারটা ঘেরা, আর কণ্ঠস্বর ছিল রুক্ষ এবং 2 হাতে দস্তানা ছিল পশমের। যাই হোক, শ্রমিক দুজন যখন চলে গেল তখন নোট বইটা নিয়ে বসলেন পারমেন্টার। সেটা পাঠাতে হবে এবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের জন্য। তাদের সাহায্য এর মধ্যে গুপ্ত তথ্য আবিষ্কৃত হতে পারে। কিন্তু এখন তার 2 চোখের দৃষ্টি কালো কালিতে লেখা 2টো ঠিকানার দিকে আবদ্ধ। একটা হচ্ছে 74 কার্লভার স্ট্রিট, আরেকটা হচ্ছে ম্যানার। এদিকে এসে কোন জিনিসটা একবার পরীক্ষা করে দেখে যাও। খাতার দিকে উনি বললেন, 3টে ইঁদুর অন্ধ। আশ্চর্য, আমি তো একদম বেকুব পড়ে যাচ্ছি। পারমেন্টের গভীর চালে বললে, হ্যাঁ। সামনের টানা থেকে এক টুকরো কাগজ বের করে বললেন, মৃত মহিলার পোশাকের মধ্যে পিন দিয়ে আটকানো ছিল এই কাগজটা। কাগজটাকে লেখা রয়েছে, এই প্রথম। নিচে শিশু সুলভ অপটি হাতে 3টে ইঁদুরের আঁকা ছবি। তারপর বাদ্যসঙ্গীতের একটা লাইনের স্বরলিপি। শীষ দিয়ে কেন সুরটা ফুটিয়ে তোলার চেষ্টা করলো। 3টে ইঁদুর অন্ধ, জানলা কপাট বন্ধ। ঠিক আছে, তোমাকে আর সুর মেলাতে হবে না। ওটা যে এই গানের স্বরলিপি সেটা আমার কাছে জলের মধ্যে। কিন্তু এটা কোনো পাগলের কাণ্ড, তাই না স্যার? পারমেন্টের ভ্রুকুচকে বলল, মেয়েটার সম্বন্ধে যেসব খোঁজ পাওয়া যায় তার মধ্যে কোনো ভুল নেই তো? না স্যার, সমস্ত খাঁটি। ফিঙ্গারপ্রিন্টের বিশেষজ্ঞ রিপোর্টটা একবার পড়ে দেখলেই সব জানা যাবে। মিসেস লিয়েন বলে যে মেয়েটা তার পরিচয় দিয়েছে তার আসল নাম মরিন গ্রেগ। মেয়েটা 2 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে। ওই সময় তার জেলের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।
পারমিন্টার চিন্তান্বিতভাবে বলে, ছাড়া পাওয়ার পর মেয়েটা ওই ৭৪ নম্বর কালভার্ট স্ট্রিটে গিয়ে উঠল। নিজের নাম রাখলো মরিন লিওন। কখনো কোনো মদ খেয়ে বেহুশ হয়ে নাকি পড়ে থাকতো। সপ্তাহে দু একজন পুরুষ অতিথি তার ঘরে আনাগোনা করত। তবে ও বিশেষ কাউকে ভয় পেত তা কিন্তু নয়। এই লোকটা প্রথমে এসে কলিং বেলের বোতাম টেপে তার ঝি ওই মিসেস লিয়েনের ঘর কোনটা জেনে নেয়। যাই হোক, সন্দেহজনক কোনো সারা শব্দ কিন্তু কেউ পৌঁছয়নি। এমনকি লোকটা যে কখন নিঃশব্দে বেরিয়ে গেছে তাও কেউ বলতে পারে না। মিনিট 10 বা আরো কিছু পরে যখন মিসেস লিয়েনের জন্য চা নিয়ে যায়, তখনই দেখতে পায় মেয়েটিকে কি গলা টিপে মেরে দিয়ে দিয়েছে। হঠাৎ ঝোঁকের মাথায় কিন্তু এ খুন হয়নি। খুবই সুচিন্তিত পরিকল্পনায় কাজটা শেষ করা হয়েছে। কিছুক্ষণ চুপ করে পারমিন্টার আবার বললেন, সেকেন্ড নাম্বারটা হচ্ছে ইংল্যান্ডে মক্সওয়েল ম্যানর নামে বাড়িটা। তাহলে তৃতীয় পর্ব আজকে এখানেই শেষ করলাম। আবার ইন্টারেস্টিং মাউস ট্র্যাপ নিয়ে সামনের সপ্তাহে আবার হাজির হচ্ছি সোমবার। থাকতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রম গপ্প দিদি সুস্মিতার সাথে। আজকে আসি।